অবকাঠামো নির্মাণ এবং অন্যান্য আরো গুরুত্বপূর্ণ যা টেকসই উন্নয়ন সংক্রান্ত বিষয় আছে সেগুলো এখানে ছিল। তো আমি বিশেষভাবে বলতে চাই যে এই যে টাস্ক ফোর্স গঠনের যে প্রক্রিয়া এবং এক একজন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে এক একটা রিপোর্ট লিখতে, এবং তারা যাদের সাথে আলাপ আলোচনা করে কনসালটেশন করে এগুলো লিখেছেন, সেই প্রক্রিয়াটি আমার কাছে মনে হয় যে একটু প্রশ্ন করা দরকার। যে কারণে করা দরকার তার কারণ হচ্ছে এখানে বেশ ভালো ভালো কিছু প্রস্তাব যেমন এসেছে সেটা স্বীকার করতেই হবে, কিন্তু এমন কিছু প্রস্তাবও এসেছে যেগুলো দেখে মনে হয়েছে যে অনেক রাজনৈতিক দলগুলোর অভিমত সেখানে নেওয়া হয়নি। তার মধ্যে আমি যদি বলি যে কৃষি সংস্কার বিষয়ে যে অধ্যায়টি রচনা করা হয়েছে এবং ওখানে যে রেকমেন্ডেশন গুলো এসছে তার মধ্যে ভূমি সংস্কার ছিল অন্যতম, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিষয়ে আমরা কোনো আলোচনা বা কিছুই আমরা দেখতে পাইনি। কিন্তু আবার এখানে যখন কোল্ড স্টোরেজ নির্মাণ করা বা হিমাগার নির্মাণ করার কথা প্রস্তাব করা হয়েছে, সেটা করা হয়েছে বিশেষ করে প্রাইভেট সেক্টরের অধীনে যেন এটা করা হয়। অথচ কৃষকদের কিন্তু দীর্ঘদিনের দাবি যে এগুলো বাণিজ্যিকীকরণ করা যাবে না এবং এগুলো এমন খাত যেগুলো রাষ্ট্রীয় উদ্যোগে করতে হবে যেন এটার দামটা কমে থাকে। আমরা জানি যে পুরো হিমাগারের যেই সেক্টরের মালিকানা বেশিরভাগ হচ্ছে বেসরকারি খাতে, এবং বিভিন্ন রাজনৈতিক মহল সেগুলোকে ব্যবহার করে দাম বাড়িয়ে কৃষকের মানে জন্য যে উৎপাদন খরচ সেটা বাড়িয়ে দিচ্ছে। তো সেদিনও আমরা আলুর ক্ষেত্রে দেখলাম যে অনেক কম দামে আলু বিক্রি করছে এবং কৃষক হিমাগারে সেই আলু মানে বেশি খরচে তাকে রাখতে হচ্ছে। এটা একটা উদাহরণ দিলাম। এরপর আরো কিছু ভালো প্রস্তাব এসছে, যেমন রেল, সড়ক, নৌ পরিবহন খাত এগুলোকে একত্রিত করে সমন্বয় করে একটা পরিকল্পনা করা, যাতে এখানে খরচও কমানো যায় এবং অন্যদিক থেকে এমন একটা সমন্বয় রাখা যায় যে কারণে আমরা এখানে যে বাড়তি অবকাঠামো নির্মাণ বা মতো শেষ করা যাচ্ছে না বা সমন্বয়হীনতার কারণে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো থেকে যেন মুক্তি পাওয়া যায়। আরেকটা ছিল খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়ে এখনো কাজ করা হয়নি, সেটা হলো সিঙ্গেল অপারেটর বাস সিস্টেম, যেটা প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু সেই বিষয়ে আমরা তেমন কোনো অগ্রগতি দেখিনি। এখানে আমরা আরো দেখেছি যে পরোক্ষ কর কমানোর কমিয়ে প্রত্যক্ষ কর আহরণের উপর বেশি জোর দেওয়া হয়েছে এই টেকসই উন্নয়ন সংক্রান্ত টাস্ক ফোর্স রিপোর্টে, কিন্তু সেই বিষয়ে আমরা দেখলাম যে এই বছরও যখন বাজেট প্রণয়ন করা হলো সরকার এটাতে সেভাবে করে গুরুত্ব দেয়নি। তাছাড়া রয়েছে কর্মসংস্থান বাড়ানোর জন্য কোনো সুনির্দিষ্ট নীতি গ্রহণ করা হয়নি, উল্টো আমরা দেখলাম যে বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হয়ে যাওয়ার কারণে লাখ লাখ মানুষ এখানে কর্মহীন হয়ে গেছে। এখানে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে এই সংস্কারের মধ্যে একটা ছিল যে লেবার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ শ্রমিকদের নাম তালিকাভুক্ত করতে হবে এবং তাদের যে ন্যাশনাল আইডেন্টিটি, তাদের পরিচয়, এগুলো একটা পুরো সিস্টেমের মধ্যে সংরক্ষণ করা হবে। কিন্তু আমরা এর যে সেকেন্ড ফেজ পাইলট প্রজেক্টের যে সেকেন্ড ফেজটা চলছে সেটার আগেই আমরা লক্ষ্য করলাম যে টিএনজেড এ যেসব শ্রমিক চাকরিচ্যুত হয়েছে বা তারা বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা বাধ্য হয়েছে চাকরিচ্যুত হতে, তারা যে এমনিতে মজুরি পায়নি, কিন্তু যখন তারা অন্যান্য জায়গায় চাকরি খুঁজতে গিয়েছে এই ইনফরমেশন সিস্টেমটা তাদের এগেইনস্টে ব্যবহার করা হয়েছে যে তারা আন্দোলন করেছে বলে তাদেরকে অন্যত্র চাকরি দেওয়া হয়নি। এই ব্যাপারে অনেকগুলো অভিযোগ আমরা শুনতে পেরেছি। কাজে এখানে লক্ষণীয় যে আমরা যে ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের কথা বলছি যেটা শ্রমিকের উন্নয়নের জন্য করা দরকার, সেটা কিন্তু শ্রমিকের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। সেটা এখন এই গত এক বছরে এটা লক্ষ্য করায় আমরা দেখছি যে এই খাতে সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি বা এই বিষয়গুলো অভিযোগ আকারে গিয়ে এগুলো যে ব্যবস্থা নেওয়া হবে সেগুলো এখন পর্যন্ত একেবারেই মানে একেবারেই বলবো যে স্পর্শ করা হয়নি বিষয়গুলোতে। আচ্ছা,
এরপরে আসছি আমি, চিনি কল নিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। তারা সুপারিশ করেছিল যে ৬টা চিনি কল যেটা করোনার সময় বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলো যেন আবার নতুন করে চালু করা হয়। কিন্তু চালু করার ক্ষেত্রে দেখা গেছে যে তারা সুপারিশ করলেও স্থগিত মানে মারাই স্থগিতকরণের যে আদেশ সেটা উঠিয়ে নিয়েছে সরকার। কিন্তু ২টা চিনি কল চালু করার জন্য যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল সেটা যদিও মন্ত্রণালয় থেকে, শিল্প মন্ত্রণালয় থেকে তারা পাঠিয়েছিল সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে, কিন্তু অর্থ মন্ত্রণালয় সেটা প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ তারা এখানে সেই চিনি শিল্পকে আরো উন্নয়নের জন্য তারা নতুন করে বিনিয়োগ করতে রাজি না। এর কারণ হিসেবে বলতে হবে যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন প্রাইভেট সেক্টর এই ব্যাপারে আগ্রহী ছিল, বিশেষ করে বিদেশি কোম্পানির বিনিয়োগের ব্যাপারে এই সরকার প্রথম থেকেই আগ্রহী, যেটা আমরা এর আগে সরকারের ক্ষেত্রেও দেখেছি। কিন্তু সেই ক্ষেত্রে যেই কারণে আওয়ামী লীগ সরকার মানে চেয়েছিল মানে বিদেশি কোনো বিনিয়োগকারীকে এখানে কাজ করতে দিতে পারেনি, তার অন্যতম কারণ ছিল এই বিনিয়োগকারীরা প্রস্তাব নিয়ে এসেছিলেন যে সরকারকে সভরেন গ্যারান্টি দিতে। কিন্তু এই সভরেন গ্যারান্টি সরকার দেয়নি বিশেষ কারণে। কারণ হচ্ছে যে এই চিনি কলগুলো যদি লাভজনক না হয় এবং ঋণগ্রস্ত হয়ে পড়ে তখন ওই ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশ সরকারকে। কাজে সরকার এই দায়িত্ব নেয়। কিন্তু এখন আবার একই ধরনের প্রস্তাব এসেছে এবং সরকার কিন্তু আবারও বিদেশি বিনিয়োগের অজুহাত দেখিয়ে নতুন করে এই বিনিয়োগের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ আমরা দেখছি যে এই আগের সরকার যা করেছিল তারাও সেটা করছে, কিন্তু তারা এখন পর্যন্ত বুঝতে পারছে না যে বিদেশি কোম্পানিকে দেওয়া এখানে সমাধান না। চিনি কলগুলো হচ্ছে কতগুলো একটা স্ট্র্যাটেজিক খাত বা কৌশলগত খাত, যেখানে আমাদের যে কিছু সোশ্যাল রিটার্ন আছে। অর্থাৎ এখানে শুধু কর্মসংস্থানই তৈরি হয় না, দেশীয় যেই আমাদের কৃষিজাত পণ্য সেগুলোকে ব্যবহার করে সেখানে একটা শিল্প গড়ে উঠলে আমাদের কৃষক, শ্রমিক সব ধরনের মানুষই এখানে লাভবান হয়। কিন্তু সেটা করা যাচ্ছে না। এবং আমরা যদি মানে মাপি দেখা যাবে যে আমাদের ১৯৮৬ সালে যে পাবলিক কর্পোরেশন অর্ডিন্যান্স আইন ছিল সেখানে ছিল যে সরকার যদি কখনো মানে চিনি কল যদি কখনো লোকসানের সম্মুখীন হয় এবং সেটা সরকারি নীতির কারণে হয় তাহলে সরকার তাদেরকে ভর্তুকি দিতে বাধ্য। কিন্তু গত ২০ বছর ৩০ বছর ধরে আমরা যেটা লক্ষ্য করছি যে এই ভর্তুকি যেটা ট্রেড গ্যাপ সরকারের দেওয়ার কথা ছিল সেটা সরকার দেয়নি এবং এই প্রতিষ্ঠানগুলোকে ঋণগ্রস্ত করে ফেলা হয়েছে এবং উৎপাদন খরচের ৪০% আসলে এই ঋণ পরিশোধ করতেই ব্যয় হয়ে যায়। সেদিক থেকে দেখা যাচ্ছে যে উৎপাদন খরচ বৃদ্ধির পিছনে মূল কারণ হচ্ছে সরকার তার যে প্রতিশ্রুতি সেটা ভঙ্গ করেছে। এবং এখন যখন তারা বিদেশিদের কাছে দেওয়ার কথা ভাবছে, এখন দেখা যাচ্ছে যে নতুন বিনিয়োগকারীরা তারাও এক ধরনের গ্যারান্টি চাচ্ছে, যেটা হচ্ছে লাভজনক না হলে তাদেরকে সরকারি সাপোর্ট দিতে হবে। তাহলে দুটো তো একই বিষয় হলো। তাহলে আমি এই সভরেন গ্যারান্টিটা কেন রাষ্ট্রায়ত্ত খাতকে না দিয়ে আমি একটা বিদেশি প্রতিষ্ঠানকে দিব, সেটা আমার কাছে বোধগম্য নয়। এবং আমি বুঝতে পারছি না যারা এখানে বসে আছেন তারা এই বিষয়টাকে কেন বুঝতে পারছেন না। তারা শুধু মনে করছেন যে বাইরে থেকে বিনিয়োগ আনলেই এখানে তারা সুন্দরভাবে প্রতিষ্ঠানটিকে চালাবে এবং এখানে কি হবে, লাভজনক হয়ে যাবে। প্রত্যেকটা শিল্পের এক একটা বৈশিষ্ট্য থাকে, প্রত্যেকটা শিল্পের এক একটা ইতিহাস থাকে, সেগুলোকে পর্যালোচনা না করে, সামাজিক দিকগুলো বিবেচনা না করে, এই যে অর্থনৈতিক দিক থেকে তারা হুট করে যে সিদ্ধান্তগুলো নেন সেগুলো বেশিরভাগই জনস্বার্থ বিরোধী। আমরা দেখলাম যে এই সরকারের আমলে এই কিছুদিন আগেই যে সিদ্ধান্ত এসেছে যে নতুন করে চিনিকল দুটোকে বিনিয়োগ করা হবে না, এটা একটা দেশীয় স্বার্থ বিরোধী একটি সিদ্ধান্ত। এরপর আসছি শিক্ষা খাতে। আমরা শিক্ষা খাতে দেখেছি এখানে দলীয় নিয়োগ বন্ধ হয়নি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সেখানেও শিক্ষকদের বেতন নিয়ে বৈষম্য চলছে। শিক্ষাকে এখনো পণ্য হিসাবে গণ্য করা হচ্ছে এবং তাদের যে টিউশন ফি কমানো এবং সেগুলোকে যে মানে শিক্ষার যে আসল উদ্দেশ্য সেটাকে গুরুত্ব না দিয়ে তারা
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটাকে বাণিজ্যিকীকরণের দিকে নিয়ে যাচ্ছে। কাজে এই যে প্রবণতা যেটা আমরা গত 15 বছরে লক্ষ্য করেছি, সেখান থেকে আমরা খুব একটা সরে আসিনি। এরপরে আমরা আরো দেখেছি যে শিক্ষা খাতে যে আবাসন সমস্যা রয়েছে সেটা সমাধান হয়নি, বা সমাধান করার ব্যাপারে যে অগ্রগতি হওয়া দরকার ছিল সেটা হয়নি। খাদ্যের মানে, ক্যান্টিনে যে খাদ্যের মান সেটাতেও পরিবর্তন আসেনি। কাজে এইগুলো আর কি মোটা দাগে আমি বলবো যে শিক্ষা খাতে যে বিশেষ করে বিশ্ববিদ্যালয় খাতে যে সমস্যাগুলো সেগুলোর সমাধান হয়নি। এছাড়া আমরা কারিকুলাম নিয়ে দেখেছি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং বিদ্বেষমূলক বিভিন্ন ধরনের কথাবার্তা ছড়ানো হয়েছে, যেটা আমাদের আরেকজন বক্তা বলে গেছেন। তারপর শেষ যে বিষয়টি আমি বলে শেষ করতে চাই সেটা হচ্ছে আমাদের কি উদ্দেশ্য ছিল। আমরা গণ অভ্যুত্থানে যখন দেখেছি, এই যে আজকে যে আমরা শুনলাম যে এতগুলো মানুষ গুলি খেয়ে, তারপর চোখ অন্ধ হয়ে, আহত হয়ে, নিহত হয়ে, তারা 22,000 মানুষ অথবা 22,000 যদি পরিবার এখানে এখনো ভুক্তভোগী, সেটা দেখার পরে আমাদের কি একটা আকাঙ্ক্ষা ছিল না যে এখন পুলিশ আর গুলি করবে না, পুলিশ এই ধরনের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে না বলেছে, এবং সেটা তারা বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করেছে। কিন্তু আমরা দেখলাম শেষ গোপালগঞ্জে সেনাবাহিনী এখানে যে গুলি করলো, সেখানে যে মানুষগুলো নিহত হলো, তাদের কোনো পুনর্বাসনের তো প্রশ্নই ওঠে না, তাদের ময়নাতদন্ত সময় মতো করা হয়নি। তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা, সেনাবাহিনী কেন আবার এই জুলাই অভ্যুত্থানের পরে এই নিরস্ত্র মানুষের উপর গুলি করেছে, এবং আবারও যে এই ঘটনাগুলো ঘটছে সেই ব্যাপারে আমরা কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। এটা বলে আমি আমার কথাটা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মুশাহিদা সুলতানা।